জাস্টিস ফর লেওড়া। বাঙালিদের যত সচেতন করো, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাবা চোদামি করাটা কোনোদিন যাবে না। কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করতে তো নামবে, কিন্তু পরে ওই আন্দোলনের বিষয়টাকেই ধর্ষণ করে দেবে। আর এই সুযোগেই কুমির কাঁদবে আর ঘড়িয়াল গিটার বাজাবে। আবার স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খাল কেটে কুমির ঢোকাচ্ছ, আর কুমির তেরে এলেই কুমির খারাপ। জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা উল্লেখ করেন। পোষায় আর না, যতই দাও ততই চাই। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। একদিকে জাস্টিস চাইতে চাইতে পুরো ভারতবর্ষের গানের চুল টগর ফুল হয়ে যাচ্ছে, আর আরেকদিকে এটা তো সরে বাচ্চা ভাই। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ভোংরাই। বাড়া ভদ্রভাবে আগের ভিডিওটা বানালাম, কারোর ভালো লাগলো না। এবার আসল জিনিসটা দেখাই। বাড়া ওটা জাস্টিস হচ্ছে? একদিকে আমরা সারাদিন আরজি করের মর্মান্তিক ঘটনার নির্যাতিতার সঠিক বিচারের জন্য আন্দোলন করছি, আর আরেকদিকে এই কাণ্ডগুলো এই জাস্টিসটাকে যাত্রাপালা বানিয়ে দিয়েছে। একদিকে আমরা তিলোত্তমের উপর হওয়া পাশবিক অত্যাচারের বিচার চাইছি, আর আরেকদিকে এই কাণ্ডগুলো রাস্তায় গান চালিয়ে নাচ করছে। বাহ 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 বাহ। একদিকে কলকাতার রাস্তায় রাস্তায় বিচারের আগুন জ্বলছে, আর এরকমই কিছু পাবলিক সেই বিচারের আগুনের উপর মুতে ভাসিয়ে দিচ্ছে। প্রমাণ দাও। বাড়া এতগুলো লোক প্রত্যেকদিন মুখের রক্ত আর বগলের ঘাম নিয়ে বিচার চাইছে, আর এদিকে দিদি ঠিক করে দেখো, গিটারটা বাজছে না। এরকম অনেক দৃশ্যই বাংলার মানুষকে দেখানো হয় যেগুলো সত্যতার আওয়াজ আমাদের কান অব্দি এসে পৌঁছায় না। তবে আমাদের একটু বোঝা উচিত ছিল, যে রাজ্যের শিক্ষা অলরেডি দুর্নীতিগ্রস্ত, সেই রাজ্যের স্বাস্থ্য কি করে বাদ যায়। কারণ রাজ্যের বড় বড় রাজনৈতিক বিদরা বছরের পর বছর স্বাস্থ্য ও শিক্ষার দর্শন করে আসছে, সেইগুলো তো কারো চোখেও পড়ে না। একদিকে রাজ্যে দিনের পর দিন ক্রাইম আর রেপ বেড়ে চলেছে, আর আরেকদিকে প্রশাসন, আইন, রাজনৈতিক নেতা মন্ত্রীগুলো গান্ধীর ছবি দেওয়া শাক দিয়ে হত্যা করা মাছগুলি ঢাকা দিয়ে দিচ্ছে। আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছো। আজকে মর্মান্তিক ধর্ষণটা হলো বলে মানুষ আন্দোলন করতে রাস্তায় নামলো। সন্দীপ ঘোষের এত দুর্নীতি মানুষের সামনে আস্তে আস্তে ধরা পড়ছে। যদি এই ধর্ষণটাই না হতো, তাহলে দুর্নীতিগুলো সামনে আসতো। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আর ডক্টর সন্দীপ ঘোষ তো বাপ রে বাপ, অস্কার পাওয়া ব্যক্তি। তোমাদেরকে আগে এক ঝলক দেখিয়ে নি, তারপর বাকিটা বর্ণনা করব। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো নানা অভিযোগ সামনে এসছে, এবার আরো চাঞ্চল্যকর অভিযোগ আর আরো কীর্তি প্রকাশ্যে। কি কীর্তি? রূপান্তরকামীদের সঙ্গে সেক্স সন্দীপের। শুধু এটা না, এছাড়াও সন্দীপ ঘোষের নামে আরো বিভিন্ন অভিযোগ আছে। 2021 সালে ডক্টর সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল কলেজে অ্যাজ আ প্রিন্সিপাল ভগবান রূপে আগমন করেন। ভগবান তো না বাড়া, বাঞ্চোদ লোক ছিল এক নম্বরে। এই মালটা এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্টও ছিল। ওখানেও প্রচুর এলিগেশন আছে এই ডক্টর সন্দীপ ঘোষের নামে। তারপরে একে ট্রান্সফার করা হয় আরজি কর মেডিকেল কলেজে অ্যাজ আ প্রিন্সিপাল। মানে যেখানে যেখানে একটু একটু করে ক্রাইম করেছে, সেই ক্রাইমগুলোকে ঢাকা দেওয়ার জন্য একে ট্রান্সফার রূপে প্রমোশন দেওয়া হয়। তো তখন একটা কাণ্ড সবার চোখের সামনে এসেছিল। আরজি কর মেডিকেল কলেজের 16 বছর ধরে যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মিস্টার আক্তার আলী ছিলেন, ওনার স্টেটমেন্ট অনুযায়ী এই সঞ্জয় রায় নাকি ডক্টর সন্দীপ ঘোষের খুব ক্লোজ হয়ে গিয়েছিলেন। এটা উনি অন রেকর্ডও বলেছিলেন। प्रिंसिपल के 4 खास लोग थे, जैसे अफसर खान, जैसे सोनू, तो उसमें ये संजय राय भी एक। ইনভেস্টিগেশনে সবার চোখের সামনে আসে এই সঞ্জয় রায় নাকি অ্যাজ আ সিভিক ভলেন্টিয়ার ওখানে এতটা পরিমাণ পাওয়ারফুল ছিল, যেটা বড় বড় রাজনৈতিক নেতারও অতটা পাওয়ার আরজি কর মেডিকেল কলেজে ছিল না। আর এর মধ্যে এই যে সঞ্জয় রায় ছিলেন অ্যাজ আ সিভিক ভলেন্টিয়ার, এই আশেপাশের লোকেদের মধ্যে ইনফ্লুয়েন্স বানানোর জন্য নিজের টি শার্টের পিছনে আর বাইকের সামনে কলকাতা পুলিশ বলে লিখে ঘুরে বেড়াতো। তখনকার দিনে মানুষের মধ্যে সিভিক ভলেন্টিয়ার আর পুলিশ ফোর্সের মধ্যে ডিফারেন্সটা বুঝতো না, তাই জন্য তারা তাকেই কলকাতা পুলিশের লোক ভাবতো। এই জন্যই লোকে বলে আমাদের দেশটা মূর্খের দেশ। সাধারণ মানুষ ডিফারেন্সটাই বুঝতো না আসল সিভিক ভলেন্টিয়ার আর পুলিশ ফোর্সের মধ্যে, ওরাও তাকে পুলিশ ভাবতো। আবার এই সঞ্জয় রায়ের নামে নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও চলছিল। এই কোশ্চেনটা মাথায় আসছে না, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস থাকা সত্ত্বেও সে সিভিক ভলেন্টিয়ার জন্য কি করে নিয়োগ হলো। তো এরপরে ইয়ার আসে 2023 সাল। এই সময় মিস্টার সঞ্জয় রায়ের সময় তো হেভি চলছিল, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের সময়টা ঠিক চলছিল না। জুন 2023 সালে ব্যাপারটা এতটাই এগিয়ে গিয়েছিল যে সন্দীপ ঘোষের এগেনস্টে লোকজন আওয়াজ তুলতে শুরু করে দিয়েছিল। ডক্টর্স, নার্স, বাইরের লোকজন, স্টাফস,
এরা বলতে শুরু করে দিয়েছিল এই ডক্টর সন্দীপ ঘোষ নাকি ফিনান্সিয়াল ফ্রড করছে এবং হিউম্যান বডি পার্টস পাচার করালো এলিগেশনস লাগে এই ডক্টর সন্দীপ ঘোষের নামে। বাবা একদম স্ট্যাম্প মারা লোক ছিল তো। আর এরকম সবাই কেন বলছিল? মেন রিজনটা হলো বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি দিব্যাল কুমার ঘোষ যিনি ছিলেন, ওনার এনকোয়ারি সবার সামনে আসা। উনি যে রিপোর্ট পাবলিশ করেছিলেন ওনার স্টেটমেন্ট অনুযায়ী এই আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ আর কন্ট্রাক্টরের মধ্যে ইনলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে। তাছাড়াও প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নাকি হসপিটালের কনস্ট্রাকশন ও রেনোভেশনের কাজেও অনেক টাকা ঘাপলা করেছিলেন আর কোনো সিক্রেট এগ্রিমেন্টও সাইন করেন কন্ট্রাক্টরদের সঙ্গে ব্রিডিং প্রসেসের জন্য। আর 2 নম্বর যেটি খুব মারাত্মপূর্ণ জিনিস, এই ডক্টর সন্দীপ ঘোষ নাকি আরজি কর মেডিকেল কলেজের বায়োমেডিকেল ওয়েস্টেও ইনলিগাল অ্যাক্টিভিটি করতে শুরু করে দিয়েছিল। কি বুঝতে পারলে না? দাঁড়াও বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি হসপিটালে যেটা হয় ওখানে নর্মাল ওয়েস্টের সাথে বায়োমেডিক্যাল ওয়েস্টও হয়, যেমন ইউজ সিরিঞ্জ, অক্সিজেন মাস্ক, ইউজ নিডল এটসেট্রা। সাধারণত এগুলো নর্মাল ওয়েস্টের সাথে এমনি ফেলা যায় না, মানব জীবনে এগুলো খুব ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এটার জন্য বিএমডব্লিউর আলাদা টিম সরকার থেকে দিয়ে দেওয়া হয় যারা এগুলোকে প্রপার প্রসিডিওরের মাধ্যমে তুলে নিয়ে যায় এবং ম্যানেজ করে, যাতে এগুলো আবার ইউজ না হয় এইচআইভি, ক্যান্সার সহ আরো বিভিন্ন রোগ যাতে মানব সমাজে না ছড়ায়। সেই জন্যই সরকার থেকে নিয়োগ করা এই বিএমডব্লিউ টিম প্রপার প্রসেসের মাধ্যমে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ডিস্ট্রয় করে। এক্ষেত্রে এলিগেশন উঠেছে এই ডক্টর সন্দীপ ঘোষ নাকি বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিস্ট্রয় করা তো কয়েক কিলোমিটার দূরের কথা, ওপেন মার্কেটে গিয়ে এগুলো 20% কমিশনে বিক্রি করতেন এবং এতে কিছু গভর্নমেন্টের লোকও ইনভলভ ছিল। কিছু বুঝলে? সালারে চলন্ত ট্রেন থেকে ফেলে দিচ্ছে করে না? এমনকি টিভি9 বাংলা 2023 সালে এই ব্যাপারটা নিয়ে স্টিং অপারেশনও চালায়। আবার এর মধ্যে এটাও বলা হয়েছে এনআরএস মেডিকেল কলেজ আর আরজি কর মেডিকেল কলেজের বেড ক্যাপাসিটি এক ছিল, কিন্তু এনআরএস মেডিকেল কলেজের বায়োমেডিক্যাল ওয়েস্টের পরিমাণ ছিল 1,53,650 কেজি। এই তুলনায় যদি আরজি কর মেডিকেল কলেজের বায়োমেডিক্যাল ওয়েস্টের কথা বলা হয় তাহলে সেটার পরিমাণ ছিল 49,044 কেজি মাত্র। মানে এই ডিফারেন্সটা অনেক বড় ডিফারেন্স, প্রায় 1,00,000 কেজির ডিফারেন্স। এবার একটা কথা ভেবে দেখো, এই যে এত কিছু তোমাদেরকে বললাম এগুলো আগে জানতে? সত্যি কথা বলতে গেলে আমিও জানতাম না। এই মর্মান্তিক ঘটনাটা হলে বলে আমরা জানতে পারলাম, এই ঘটনাটা ঘটলো বলে আমরা এত দুর্নীতি সম্পর্কে আজকে জানতে পারলাম। এতদিন তোমাদের প্রশাসন, এবিআই, বিবিআই, সিবিআই এরা কোথায় ছিল? এরা এতদিন এই দুর্নীতিগুলোকে ধরতে পারেনি। মানে এবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এবার থেকে দুর্নীতি ধরতে হলে এরকম একটা করে মর্মান্তিক ঘটনা আমাদের সমাজে হতে হবে। এবার আমি মেন টপিকে আসি। সমাজে এত কিছু হচ্ছে, এর মধ্যে এমন কিছু পাবলিক আছে যারা এমন কিছু কাজকর্ম ঘটাচ্ছে যার জন্য সমাজের এই ঘটনাগুলি হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছে। কি হাসি! বিচার তো কয়েক কিলোমিটার দূরের কথা, লোকে রীতিমতো দেখে এদেরকে হাসছে। একদিকে আমরা জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছি, একদিকে নির্যাতিতার বাবা মার চোখের জল ফুরোচ্ছে না, আরেকদিকে এরকমই কিছু পাবলিক রয়েছে যারা জাস্টিস ফর আরজি করটাকে যাত্রাপালাও আরজি কর বানিয়ে দিয়েছে। বা কোথা থেকে বেরোচ্ছে এই চুতিয়া পাবলিক গুলো? নাচ হচ্ছে, গান হচ্ছে, ফাংশন হচ্ছে, নাটক হচ্ছে, মানে জাস্টিস ফর তিলোত্তমা ওটা আর নেই, ওটা এখন তিলোত্তমা ফেস্টিভ্যালে পরিণত হয়ে গেছে। ওরকম দিন বেশি দূরে নেই যখন দেখবো শীতের মধ্যে থেকে শ্যামবাজার অব্দি লোকে ল্যাংটা হয়ে দৌড়চ্ছে। এদিকে সন্দীপ ঘোষের সাথে রূপান্তরকারীদের সেক্সের গল্প তো আমরা শুনেই নিয়েছি, এখন শুধু ল্যাংটা হয়ে দৌড়ানোটাই বাকি। ये बच्चा को सिटी स्कैन के रूम में ले जाके किस किया, डरा दिया और उसके पैन भी खोल रहा था। बोलो बाबा, बोलो क्या किया? पैन खोला, बोले कभी से वीडियो देखी हो। ঠোঁটের মধ্যে কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। সমাজের প্রত্যেক দিকে দিকে এরকম একটা করে ঘটনা চলছে, সেগুলোর বিচারগুলো কোথায়? সত্যি কথা বলতে গেলে আমাদের দেশটা কেন স্বাধীন হয়েছিল জানো? কারণ তখনকার দিনে শহীদ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষেরা আমাদের সমাজে বসবাস করতেন, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেন। না হলে না, মানে আজকের দিনে এই 2024 সালে উই ওয়ান্ট জাস্টিস কথাটাও না ইংরেজ শাসকের সামনে হাঁটু গেড়ে বসে বলতে হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটু ভালো করে ইতিহাস ঘাটলেই দেখা যাবে তখনকার দিনেও ইংরেজ শাসকেরা আমাদের বাড়ির মেয়েদেরকে নিয়ে অনেক রকম অত্যাচার করতো। তখন কি লোকে রাস্তায় পোস্টার নিয়ে উই ওয়ান্ট জাস্টিস করতো, না রং দিয়ে রাস্তায় বিচার চাই বলে লিখতো? নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, যত যত শহীদ আমাদের দেশে ছিল তারা আমাদের একটাই জিনিস শিখিয়ে দিয়ে গেছে, ভাই রক্তের বদলা রক্তই হয়। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে যারা মর্মান্তিক ঘটনাটাও মর্মান্তিক নয়, হাস্যকর ঘটনাতে পরিণত করছে। ওই দেখো মুখে সাদা ময়দা মেখে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে সেদিনকে রাতে কি হয়েছিল সেই ঘটনাটার বার্তা দিচ্ছে সমাজকে। শুধু এটা না, দাঁড়াও আরো আছে। এরকমই কিছু পাবলিক রয়েছে যারা কালো পোশাক পরে সেদিনকে রাতে ধর্ষকের অ্যাক্টিং করছে মুখে সাদা ময়দা মেখে। ওরা কোথা থেকে আসে এই বাবা চোদাগুলো?
কচি পাঠার বাচ্চাগুলো এদিকে এসো, তোমাদেরকে বোঝাচ্ছি অ্যাক্টিং কাকে বলে। ওই যে ওই দিন রাত্রিরে যে ঘটনাটা ঘটেছিল সেটা যে অ্যাক্টিং করে দেখাচ্ছিস, ভালো করে জানিস ওই দিন রাত্রিবেলা ওই লেডি ডক্টরটি কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছিল। এনে অটোপসি রিপোর্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিন পজ করে দেখে নে। আর অ্যাক্টিং করে কি দেখাচ্ছিস? অর্ধেক লোক তো ওখানে দাঁড়িয়ে হাসছে। আজকে তোমরা যাদের এগেনস্টে কথা বলছো, আজকে তোমরা যাদের কর্মকাণ্ডে তাদেরকে ট্রোল করছো, তাদেরকে ওই রাজনৈতিক জায়গাগুলোতে কে বসিয়েছে? তোমরাই তো বসিয়েছো। তোমরা ছাড়া তো তারা ওই রাজনৈতিক জায়গাগুলো বসতে পারতো না। আর আজকে তারাই তোমাদের কাছে খারাপ। যতদিন না সমাজের শিক্ষিত মানুষরা ভয় না পেয়ে এগিয়ে আসবে, যতদিন না মানুষরা ঠিক নির্বাচন করতে শিখবে, ততদিন কোনো জাস্টিস হবে না। এরকমই ঠিক 1 বছর আগে স্বপ্নদীপকেও এরকমই কিছু রাজনৈতিক আন্ডাপান্ডাই মেরেছিল। সেগুলোর বিচারটা কোথায় গেল? খুব জোর হলে তখন স্বপ্নদীপের ব্যাপারটা নিয়ে 1 মাস সবাই মাথা ব্যথা করেছিল। তারপরে সেটার বিচার কোথায় গেল? সেটার বিচারও মনে হচ্ছে সব ঘটনার মতো সুইসাইড হয়ে গেছে। দরকার হলে তোমরা ভিডিওটা আবার একবার দেখো, আর দেখে ভালো করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি কি একটাও কথা এই ভিডিওতে ভুল বলেছি। নিজের বক্তব্য, ভগবানের দেওয়া যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে আমার সামনে যেটুকু জট খুলেছে তোমাদের সামনে দেখালাম। বাকিটা বিচার করার অধিকার একমাত্র তোমাদের। কিন্তু সত্যি কথা বলতে গেলে যদি এইভাবে বিচার চলতে থাকে নাচ গান নাটকের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই ঘটনার কোনো জাস্টিসই পাবো না। ওদিকে প্রশাসন কোর্ট ডেটের পর ডেট ফেলতে থাকবে, আর রাজনৈতিক বিদরা মুখ বন্ধ করে সবকিছু সহ্য করবে। একটা কথা সবাই মাথায় রাখবে, মানুষ এতটাও বোকা গাধা বা অশিক্ষিত নয় যে তাদেরকে নাচ গান ও নাটকের মাধ্যমে বোঝাতে হবে যে সেদিনকে রাত্রিবেলা কি ঘটেছিল। মেয়েটির ওই মর্মান্তিক দেহটি দেখে সবাই এমনি বুঝে গিয়েছিল যে সেদিনকে রাত্রিবেলা কি ঘটনা ঘটেছিল। গাইস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দিও, আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও। লিংক সমস্ত দায়িত্ব সহকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডু চেক ইট আউট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং এন্টারটেইনিং এপিসোডে, যেখানে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আনন্দ করব, মজা করব। আর এই জাস্টিস যেন চলতে থাকে, এই জাস্টিস যেন বন্ধ না হয়। আর হ্যাঁ, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, পুজো স্পেশাল ভিডিও। সবাই কিন্তু রেডি থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য উই ওয়ান্ট জাস্টিস গাইস। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচা